সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখ টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখ হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আপনাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন, এবং আমাদের এই আয়োজনে দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসকগণ সম্পৃক্ত থাকেন। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের বিষয় হার্নিয়া এবং এর চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সার্জারি বিশেষজ্ঞ, সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতাল, ঢাকা। স্যার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন প্লাটিনাম হসপিটাল, পান্থপথ, ঢাকা। স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। আমরা আজকের যে বিষয়ে কথা বলতে যাচ্ছি হার্নিয়া এবং তার চিকিৎসা। হার্নিয়া নিয়ে আমরা প্রায়শই বিভিন্ন রকমের আলোচনা করে থাকি, তারপর আমাদের দর্শকদের জন্য একটু সার্বিকভাবে জানতে চাই হার্নিয়া বিষয়টা কি। আচ্ছা, এই হার্নিয়া বিষয়টা আসলে বাংলাদেশে খুবই কমন একটা ডিজিজ। এটা মানে মানুষ মাত্রই অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে সরাসরি বলে যে আমার হার্নিয়া হয়েছে। তো হার্নিয়া প্রশ্ন আসে যে হার্নিয়া আসলে কি। হার্নিয়াটা হচ্ছে, যদি আমি খুব ইজিভাবে বলতে চাই তাহলে হচ্ছে কোনো একটা শরীরের কোনো একটা অংশ, বিশেষ করে অ্যাবডোমেন, পেটের কোনো একটা জায়গা ফুলে যাওয়া। অর্থাৎ আমাদের যে অ্যাবডোমেনের যে লেয়ারগুলো আছে এগুলো কোনো একটা উইক পয়েন্ট দিয়ে দুর্বল হয়ে যায়, এবং অ্যাবডোমিনাল যে কন্টেন্ট অর্থাৎ পেটের ভিতরে যে কন্টেন্ট সেটা ফ্যাট হইতে পারে, ইভেন খাদ্যনালী হইতে পারে, যে কোনো কিছু একটা কন্টেন্ট এসে চাপ দেয়, প্রেশার দেয়, তখন ওই জায়গাটা ফুলে যায়, ওইটাকে আমরা হার্নিয়া বলি। স্যার, এই যে আপনি বলছেন যে হার্নিয়া বিষয়টি কি, এই হার্নিয়া হওয়ার মানে কোনো স্পেসিফিক বয়স আছে কিনা? হার্নিয়া হওয়ার কোনো স্পেসিফিক বয়স নেই, এটা জন্ম থেকে যে কোনো বয়সে হইতে পারে। যেমন কনজেনিটাল হার্নিয়া একটা টার্ম আছে, যেটা হচ্ছে ছোট বাচ্চাদের হয় জন্ম থেকে, বিশেষ করে নাভির ওইখানে আম্বিলিকাস, যেটা আমরা মানে বাংলায় যদি বলি নাভি, আর আমাদের মেডিকেল টার্মে এটা আসে হচ্ছে আম্বিলিকাস। তো এই আম্বিলিকাল হার্নিয়া একটা কনজেনিটাল জন্মগতভাবে হইতে হয়, আবার ইনগুইনাল হার্নিয়া, এই ধরনের কিছু হার্নিয়া বাচ্চাদের জন্মগতভাবে হয়। আর বেসিক্যালি হার্নিয়াকে যদি আমরা ভাগ করি সেটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে আমরা যেটা বাইরে থেকে দেখতে পাই, অর্থাৎ কমন যেটা অ্যাবডোমেনের যে হার্নিয়াগুলো হয়, যেমন ইনগুইনাল হার্নিয়া, এটা বড়দের বেশি হয়। তারপরে পেটের বিভিন্ন জায়গায় হার্নিয়া হয়, নাম জায়গা বেসিসে ওটা নামকরণ করা হয়, এটা হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া। এছাড়া কিছু ইন্টারনাল হার্নিয়া যেটা পেটের ভিতর হয়, যেটা আমরা দেখি না, বা সাধারণ মানুষ যারা আমরা আছি তারাও আমরা ওটা হয়তো বা জানি না, যেমন ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এরকম কিছু হার্নিয়া আছে। স্যার, আমরা কিন্তু এরই মধ্যে জানলাম যে হার্নিয়ার ধরন সম্পর্কে, এবং আপনি বলছিলেন যে যে কোনো বয়সে হার্নিয়াটি হতে পারে। এই যে হার্নিয়া হওয়ার পেছনে তো কিছু কারণ পরিলক্ষিত হয়, একটু কারণ সম্পর্কে জানতে চাই। এটার কারণ জন্মগত যেটা হয়, এটা তো কিছু জন্মগত ত্রুটি থাকে, যেমন কোলাজেন ডিজিজের জন্য হইতে পারে। এছাড়া কিছু অ্যাকোয়ার্ড কজ আছে, যেমন কারো যদি খুব দীর্ঘদিন প্রেশার, মানে ওয়েট বেয়ারিং কাজ করে, প্রেশার নিয়ে কাজ করে, তারপর যদি দীর্ঘ সময় কফ থাকে, ইভেন পেশাবের যদি তার যেমন প্রোস্টেটিক যদি দীর্ঘ সময় সে ভুগে থাকে, প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার জন্য কোদ দিয়ে তাকে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, এইসব ক্ষেত্রে হইতে পারে। এছাড়া ওবেস যারা আছে, প্রেগনেন্সির জন্য হইতে পারে, ওবেস পার্সন যারা, ওদের হার্নিয়া হওয়ার বেশ একটা চান্স থাকে। আর এছাড়া যারা যে আরেকটা বললাম প্রেগনেন্সিতে হইতে পারে, এগুলোই কারণ। আবার আরেকটা হচ্ছে যে লেট এজ, যারা বৃদ্ধ, তাদের সব কিছু একটু লুজ হয়ে যায়, উইক হয়ে যায়, সেটার জন্য হার্নিয়া হওয়ার একটা কারণ। স্যার, আমরা কারণগুলো জেনে নিলাম। একটু জানতে চাই যে এই যে হার্নিয়া যখন হয়, কী কী ধরনের লক্ষণ বা উপসর্গগুলো আসলে প্রকাশ পায়, বা একজন রোগী কীভাবে বুঝবেন যে সে হার্নিয়া রোগে আক্রান্ত হয়েছে? আচ্ছা, পেশেন্ট আমাদের কাছে যখন আসে, এসে পেশেন্ট একটাই বুঝে যে একটা জায়গা তার ফুলে গেছে, ফুলে যাচ্ছে, হয়তো সেই ফুলাটা ভিতরে ঢুকে যায় শুইলে, আবার প্রেশার দিলে বা ভারী কাজ করলে ওই জায়গাটা ফুলে যায়, কখনো কখনো তার পেইনও হয়। এই কমপ্লেনগুলো নিয়ে আসে। আবার কেউ কেউ নিয়ে আসে যে ফুলে গেল, ফুলে গিয়ে ওটা আটকে গেল। যেমন হার্নিয়া যখন হয় তার একটা পার্ট থাকে নেক, ওই নেকে এসে পেটের কন্টেন্টগুলো যখন আটকে যায় তখন সেখানে পেইন হয়। ওই কমপ্লেনগুলো নিয়ে আসে, ওগুলো তখন ইমার্জেন্সি কেস হিসেবে আমাদের ডিল করতে হয়। স্যার, আপনি বলছিলেন যে ব্যথা নিয়ে আসবে এবং সাথে ফোলা থাকবে। ব্যথা যদি জায়গাটাতে আটকে যায় তখনই ব্যথাটা দেখা যায়। এমনি স্যার ফোলা মানে রোগীরা বলে যে তাদের একটা অংশে ফুলে গেছে। এই যে সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসছেন, তখন আসলে কী ধরনের চিকিৎসা দিচ্ছেন? আচ্ছা, পেশেন্ট হার্নিয়াকে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে পেইনলেস হার্নিয়া, অর্থাৎ তার কোনো ব্যথা নাই, সিমটম নাই, সে শুধু এসে বলবে যে ফুলে গেছে।
বা ছোট্ট একটা জায়গা ফুলে যাচ্ছে আবার ভিতরে চলে যাচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু কোনো ট্রিটমেন্ট আমরা ওইরকম যেমন সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা আমরা বলি আমরা তখন আমরা করি না, না করলেও চলে। কিন্তু যে পেশেন্টের বলে যে অনেকটুকু ফুলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আমি ডিসকমফোর্ট ফিল করি, পেইন হয়, তখন ওদের ট্রিটমেন্ট প্রয়োজন হয়। সেই ট্রিটমেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। স্যার, সার্জারি যখন কথাটা আসলেই আমরা তো জানি যে এখন নতুন নতুন সব সার্জারি এসেছে। আমরা আগে জানতাম যে ওপেন মেথড অর্থাৎ কেটে করা, এখন কিন্তু ল্যাপারোস্কোপিক চলে এসেছে। একটু জানতে চাই যে ল্যাপারোস্কোপিকের অ্যাডভান্স যে টেকনিকগুলো চলে এসেছে, একটু সুবিধা সম্পর্কে জানতে চাই। ল্যাপারোস্কোপিকের সুবিধা সম্পর্কে, আচ্ছা, ল্যাপারোস্কোপিকের সুবিধা যেটা সেটা হচ্ছে যে এটা মানে কেটে করলে যেমন অনেকটুকু জায়গা কাটতে হয়, পেশেন্টের রিকভারির সময় লাগে, অর্থাৎ ভালো হইতে তার বেশ কয়েকদিন সময় লেগে যায়। কিন্তু ল্যাপারোস্কোপিকে ছোট্ট ছিদ্র করে করা হয়, এটা একদিনই যথেষ্ট, মানে তার রিকভারি হইতে কাজে জয়েন করতে সময় তার অনেক কম লাগে। কিন্তু এটাতে একটা প্রবলেম, এটা একটু এক্সপেন্সিভ, আর ওপেন করলে একটু খরচটা কম হয়। এছাড়া আরও অ্যাডভান্স সার্জারি এখন আসছে, যদিও আমরা বাংলাদেশে সেটা করি না, রোবোটিক সার্জারি। স্যার, আমরা কিন্তু জানলাম যে আসলে কী ধরনের সার্জারি প্রসিডিউর, মানে অপারেশনের আসলে কী পদ্ধতি আছে। আমরা একটু জানতে চাই যে হার্নিয়ার যে অপারেশনের কথা বলছিলেন, লক্ষণগুলো প্রকাশ পেল কিন্তু সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলো না, কী ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন একজন রোগী? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে এটা, এই ক্ষেত্রে যখন কন্টেন্টগুলো কখনো কখনো এসে আটকে যেতে পারে, যখন আটকে যায় তখন তার বেশ সিভিয়ার পেইন হয়। পেইন হলে তখন পেশেন্ট হসপিটালে এসে আর্জেন্ট অপারেশন লাগে, এবং সেই ক্ষেত্রে ওই যে আটকে যায়, আটকে গিয়ে কখনো কখনো রক্তনালী বন্ধ হয়ে যায়, তখন ওটাকে বলা হয় স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া। আর আটকে যাবে কিন্তু রক্তনালী বন্ধ হয় নাই, মানে এখনও সার্ভাইভ আছে, অ্যালাইভ আছে, তখন অবস্ট্রাক্টেড হার্নিয়া। যেটাতেই হোক, দুইটাতেই আমাদের আর্জেন্ট সার্জারির প্রয়োজন হয়। স্যার, আমরা জানলাম যে অবস্ট্রাক্টেড হোক আর নর্মাল দুটোতেই কিন্তু অপারেশন হচ্ছে। এই যে অপারেশনের কথা বলছিলেন, এর ক্ষেত্রে আসলে রোগ নির্ণয়ের কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ছে কিনা? হার্নিয়া বেসিক্যালি এটা হচ্ছে ডায়াগনোসিসটা সম্পূর্ণভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কিন্তু এর রিলেটেড যখন অবস্ট্রাকশন হয়ে যায় তখন কন্টেন্টটা কেটে জানার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে। নাম্বার 1, ডায়াগনোসিস পারপাসে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি সেখানে। আর যখন আমরা সার্জারিতে যাব তখন পেশেন্ট ফিটনেসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। সেটা সব পেশেন্টের জন্য মোটামুটি একই। একই রকমের পরীক্ষার প্রয়োজন পড়ছে। আপনি কিন্তু বলছিলেন আরেকটা বিষয় দেখা যায় প্রায় পরিলক্ষিত, যে হার্নিয়ার ক্ষেত্রে যে নারীদের আসলে হার্নিয়া হয় কিনা, নারীদের আসলে কি ধরনের হার্নিয়া? না, নারীদের তো অবশ্যই হার্নিয়া হয়। নারীদের যে হার্নিয়াটা হয়, যেমন প্রেগনেন্সিতে একটা হার্নিয়া হয়, মোটামুটি কমন, কিন্তু যেটা হয় হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া। এছাড়া যাদের সিজার হয়, রিপিটেডলি সিজার হচ্ছে, ওই সিজারে কাটা জায়গায় ইনসিশনাল হার্নিয়া হয়। আমরা যে জায়গাটা কাটি সেটাকে আমরা বলি ইনসিশন। ওই ইনসিশন বরাবর কিছু হার্নিয়া হয়, মোটামুটি এটা কমন নারীদের জন্য। এছাড়া ফিমোরাল হার্নিয়া হয়, ইভেন ইনগুইনাল হার্নিয়াও আমরা পেয়েছি একটা। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। হার্নিয়া নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নিলাম। কিন্তু দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে? দর্শকদের জন্য আমি যেটা বলবো, যখন আপনার মনে হবে যে এটা হার্নিয়া, অবশ্যই কোনো ডক্টর, বিশেষজ্ঞ ডক্টরের কাছে শরণাপন্ন হইতে হবে, এবং ট্রিটমেন্টের জন্য মানে প্রস্তুত নিতে হবে যে আমার ট্রিটমেন্ট দরকার, আমি চিকিৎসা আমার প্রয়োজন, এটা নিয়ে বসে থাকলে হবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আর বৈশাখী টিভি যারা এই প্রোগ্রামে জড়িত আছেন সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম হার্নিয়া এবং এর চিকিৎসা নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন, এবং হার্নিয়ার যে লক্ষণগুলো সম্পর্কে আমরা আজকে জানলাম, সেই লক্ষণগুলো প্রকাশ পেলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।